নমস্কার বন্ধুরা, আমার নাম সীমা। আমার বয়স ১৯ বছর আর আমি এমন একটি পরিবার থেকে এসেছি যেখানে ভালোবাসা এবং খুশির কখনো কোনো অভাব ছিল না। আমার পরিবারে আমার মা-বাবা, আমার বড় ভাই আরব। আমার মা-বাবা সবসময় বলতেন যে জীবনে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার শিক্ষা। তাই ছোটবেলা থেকেই আমার সমস্ত মনোযোগ পড়াশোনার ওপর থাকত। আমার স্বপ্ন ছিল যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে একজন সফল মানুষ হব এবং নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করব। আমাদের কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আমার আসল খুশি ছিল আমার পরিবার। আমি কি করে জানতাম যে একদিন ভাগ্য আমার থেকে আমার সব খুশি কেড়ে নেবে। ৩ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় আমি আমার মা বাবাকে চিরতরে হারিয়ে ফেলি। সেই দিনের পর আমার জীবন পুরোপুরি বদলে গেল। আমি তখন মাত্র ১৬ বছরের ছিলাম আর আমার ভাই আরভের ওপর হঠাৎ করে ঘর এবং ব্যবসার সমস্ত দায়িত্ব চলে এসেছিল। শুরুতে ও আমাকে খুব আগলে রেখেছিল। ও কখনো আমাকে মা বাবার অভাব বুঝতে দেয়নি, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ওর স্বভাব বদলাতে শুরু করল। ও আগের মতো হাসত না এবং সারাক্ষণ মানসিক শান্তিতে থাকত না, সবসময় উদ্বেগের মধ্যে থাকত এবং আমার নিরাপত্তা নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তিত থাকতে লাগল। ধীরে ধীরে ওর এই চিন্তা সতর্কতায় রূপ নিল, আর সেই সতর্কতা একসময় সন্দেহের রূপ নিল। এখন আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ভাইয়া নিতে লাগল। আমি কখন কলেজে যাব, কখন বাড়ি ফিরব, কার সাথে কথা বলবো আর কোথায় যাব, সব বিষয়ের হিসাব দিতে হতো। আমি ওর দায়িত্বগুলো বুঝতাম, তাই কখনো ওর সাথে তর্ক করতাম না। কিন্তু অনেক সময় আমার মনে হতো ও আমাকে রক্ষা করছে না, বরং আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। কলেজ আমার জন্য এমন একটা জায়গা ছিল যেখানে আমি কিছুক্ষণের জন্য নিজের সব মানসিক অশান্তি ভুলে যেতাম, এবং সেখানেই আমার বন্ধুত্ব সঙ্গীতার সাথে হয়েছিল। ও আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল। আমরা দুজনে একসাথে পড়াশোনা করতাম, একসাথে সময় কাটাতাম এবং নিজেদের ভবিষ্যতের স্বপ্নগুলো নিয়ে কথা বলতাম। সঙ্গীতার একটা বড় ভাই ছিল, অমিত। খুব ভালো মানুষ ছিল। ও সবসময় আমাদের পড়াশোনার জন্য অনুপ্রাণিত করত এবং বলত যে জীবনে নিজের স্বপ্নের সাথে কখনো আপোস করা উচিত নয়। একদিন কলেজে অতিরিক্ত ক্লাস, এক্সট্রা ক্লাসেস চলছিল, তাই আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। যখন আমি বাড়ি পৌঁছালাম, তখন দেখলাম যে ভাইয়া অফিসে যাওয়ার বদলে বাড়িতেই ছিল এবং ওর সাথে ওর ঘনিষ্ঠ বন্ধু সুরেশ বসেছিল। সুরেশ আমাদের পরিবারের খুব কাছের একজন পুরনো পরিচিত মানুষ ছিলেন। মা বাবা ওনাকে খুব বিশ্বাস করতেন এবং ভাইয়া ওনাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করত। ব্যবসার সাথে যুক্ত প্রতিটি সিদ্ধান্ত ওনার থেকে পরামর্শ নিয়েই করত। আমি বাড়ির ভেতরে ঢোকামাত্রই ভাইয়া গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আজ এত দেরি হলো কেন? আমি শান্ত স্বরে জবাব দিলাম যে কলেজে অতিরিক্ত ক্লাস ছিল, কিন্তু আমার উত্তরের পরেও ওর মুখে বিশ্বাসের কোনো চিহ্ন দেখা গেল না। তখনই সুরেশ হেসে উঠে বলল, আরব, তুমি অকারণ চিন্তা করো। সীমা বুদ্ধিমান মেয়ে, ওর পড়াশোনা খুবই জরুরি। ওনার কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম, কারণ আমার মনে হল যে অন্তত কেউ একজন তো আছে যে আমাকে বোঝে। কিন্তু আমি জানতাম না যে মানুষের ওপর আমি সবচেয়ে বেশি ভরসা করতে শুরু করেছিলাম, সেই মানুষটাই আগামী দিনে আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হতে চলেছে। সেই দিনের পর ভাইয়া ড্রাইভার সন্দীপকে সবসময় আমার সাথে থাকার জন্য বলে দিল। সন্দীপ প্রায় ২৫ বছরের একটা শান্ত এবং দায়িত্বশীল ছেলে ছিল। ওর বাবাও অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করেছিলেন, তাই ভাইয়ার ওর ওপর পূর্ণ আস্থা ছিল। সন্দীপ কখনো আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করত না। ও শুধু নিজের কাজটুকু করত এবং সবসময় সম্মানের সাথে কথা বলত। কিন্তু ভাইয়ার সন্দেহ দিন দিন বেড়েই চলেছিল। একদিন আমি সঙ্গীতার বাড়িতে গিয়েছিলাম, যেখানে অমিতও উপস্থিত ছিল। আমরা ৩ জন পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। ঠিক তখনই হঠাৎ ভাইয়া সেখানে এসে পৌঁছাল। ওর মুখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছু না বলেই আমাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলল। বাড়ি পৌঁছানো মাত্রই ও রাগে ওর সিদ্ধান্ত শুনিয়ে দিল যে আজ থেকে আমার কলেজে যাওয়া বন্ধ। ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে অমিত শুধু সঙ্গীতার ভাই এবং আমাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের, কিন্তু ও আমার একটা কথাও শুনল না। সেই রাতে আমি আমার ঘরে বসে অনেকক্ষণ কাঁদলাম। আমি প্রথমবার অনুভব করলাম যে আমি আমার নিজের বাড়িতেই বন্দী হয়ে গেছি। পরের দিন সুরেশ বাড়িতে এলো। ও আমার উদাসীনতার কারণ জিজ্ঞাসা করল, এবং যখন আমি ওকে সব কথা জানালাম, তখন ও আমাকে ভরসা দিল যে ও ভাইয়াকে বোঝাবে এবং আমার পড়াশোনা আবার শুরু করাবে। ওনার কথা শুনে আমি আশার একটা আলো দেখতে পেলাম। সুরেশ চলে যাওয়ার পর আমার সত্যি মনে হয়েছিল যে হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই আশা খুব তাড়াতাড়ি ভেঙে গেল। পরের কয়েকদিন ভাইয়ার আচরণ আরও বেশি কঠোর হয়ে উঠল।
ও আমার কলেজে যাওয়া বন্ধ করে দিল, আমার ফোন নিজের কাছে রেখে দিল এবং বাড়ি থেকে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করল। আমি নিজের বাড়িতেই নিজেকে একজন বন্দির মতো অনুভব করতে লাগলাম। সারাদিন নিজের ঘরে বসে থাকতাম আর মা বাবার ছবির দিকে তাকিয়ে কাঁদতাম। আমার সবচেয়ে বেশি কষ্ট এই কারণে হচ্ছিল যে আমার নিজের ভাই আমাকে বিশ্বাস করছিল না। অন্যদিকে সুরেশ স্যার প্রতি 2-3 দিন পর পর বাড়ি চলে আসত এবং ভাইয়াকে বোঝাত যে আজকালকার দিনে মেয়েদের ওপর নজর রাখা খুবই জরুরি। আমার সেই সময় মনে হতো যে ও ভাইয়ার চিন্তা কম করার চেষ্টা করছে, কিন্তু আমি জানতাম না যে ও ধীরে ধীরে আমাদের সম্পর্কের ভিত্তিটাকে দুর্বল করে দিচ্ছে। ইতিমধ্যে সন্দীপ চুপচাপ সবকিছু দেখছিল। ও কখনো আমার জীবনে হস্তক্ষেপ করত না, কিন্তু ওর চোখে সবসময় আমার জন্য সম্মান এবং উদ্বেগ পরিষ্কার দেখা যেত। একদিন আমি খুব বেশি বিপর্যস্ত ছিলাম। সকাল থেকে আমি কিছুই খাইনি। ভাইয়া কোনো কাজে বাইরে গিয়েছিল এবং আমি নিজের ঘরে একা বসে কাঁদছিলাম। তখনই সন্ধ্যার সময় সুরেশ আমার ঘরের বাইরে এলো। ও আমাকে জিজ্ঞাসা করল যে আমি খাবার কেন খাইনি। যখন আমি ওকে জানালাম যে আমার ইচ্ছে নেই, তখন ও নিজেই রান্নাঘর থেকে আমার জন্য খাবার নিয়ে এলো। ও আমাকে বোঝাল যে জীবনে কঠিন সময় সবসময় থাকে না এবং আমার ভেঙে পড়া উচিত নয়। সেই দিন ও প্রথমবার আমার প্রতি নিজের আপনত্ব দেখাল। ওর কথায় আমি একটু স্বস্তি পেলাম। ওর অনুরোধে আমি সামান্য একটু খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ ও আমার কাছে বসে থাকল এবং তারপর আমি আমার ঘরে শুয়ে পড়লাম। আমার হঠাৎ খুব বেশি ক্লান্তি অনুভব হতে লাগল। আমার চোখ দুটো ভারী হয়ে আসছিল এবং কিছুক্ষণের মধ্যেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন সকালে যখন আমার চোখ খুলল, তখন আমার গত রাতের কথাগুলো আবছা আবছা মনে পড়ছিল। আমি ভাবলাম হয়তো অনেক দিনের মানসিক চাপ এবং খালি পেটে থাকার কারণে এমনটা হয়েছে। তাই আমি সেই বিষয়ে আর বেশি মনোযোগ দিইনি। সময় ধীরে ধীরে কেটে গেল এবং প্রায় 1 মাস পর আমার শরীর খারাপ থাকতে লাগল। আমার দুর্বলতা অনুভব হতো এবং বারবার মাথা ঘুরে উঠত। শুরুতে আমি এটাকে মানসিক চাপ এবং কষ্টের প্রভাব বলে মনে করেছিলাম, কিন্তু যখন বেশ কিছুদিন কেটে গেল তখন ভাইয়া আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষার পর ডাক্তার যে কথাটি বললেন তা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার বললেন যে আমি মা হতে চলেছি। আমার নিজের কানে শোনা কথাটার ওপর বিশ্বাস হচ্ছিল না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে বললাম যে এটা সম্ভব নয়, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কিন্তু ভাইয়ার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। ও আমার একটা কথাও শুনল না। বাড়ি ফিরতেই ও আমাকে প্রশ্ন করা শুরু করে দিল, কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না, কারণ আমি নিজেও জানতাম না যে এসব কিভাবে হল। আমি কাঁদতে কাঁদতে ওকে বলতে থাকলাম যে আমি কোনো ভুল কাজ করিনি, কিন্তু ও আমার কথায় বিশ্বাস করতে অস্বীকার করল। সেই দিন সন্ধ্যায় ও সুরেশকে বাড়িতে ডেকে পাঠাল। সুরেশও গম্ভীর মুখ করে এটাই বলল যে এখন সবচেয়ে জরুরি বিষয় হল পরিবারের সম্মান বাঁচানো। ভাইয়াকে পরামর্শ দিল যে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি বারবার বলতে থাকলাম যে আমাকে কিছু বোঝার সুযোগ দেওয়া হোক, কিন্তু কেউ আমার কথা শুনল না। তখনই সন্দীপ কোনো কাজে বাড়িতে এলো আর ভাইয়া হঠাৎ ওকে জিজ্ঞাসা করল যে ও কি আমাকে বিয়ে করবে। সন্দীপ প্রথমে তো অবাক হয়ে গেল, কিন্তু যখন ও আমার অবস্থা দেখল তখন কিছুক্ষণ চুপ থাকার পর ও হ্যাঁ বলে দিল। আমি একেবারেই বুঝতে পারছিলাম না যে আমার জীবনে শেষ পর্যন্ত এই সব কিছু কিভাবে ঘটে গেল। ভাইয়া আমাদের দুজনের বিয়ে করিয়ে দিল এবং থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়ে দিল। বিয়ের পর আমি আর সন্দীপ সেই ফ্ল্যাটে থাকতে লাগলাম যেটা ভাইয়া আমাদের দিয়েছিল, কিন্তু আমার মনে সারাক্ষণ একটাই প্রশ্ন ঘুরপাক খেত যে শেষ পর্যন্ত আমার সাথে এমনটা কিভাবে হল। সন্দীপ কখনো আমাকে কোনো প্রশ্ন করেনি। ও সবসময় আমার আবেগকে সম্মান করত এবং প্রতিটি কঠিন মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছিল। ও আমার জন্য ওষুধ নিয়ে আসত, আমার খেয়াল রাখত এবং আমাকে এটা বোঝানোর চেষ্টা করত যে আমার জীবন এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু আমার মনের অস্থিরতা দিন দিন বেড়েই চলেছিল। আমার বারবার সেই রাতের কথা মনে পড়ত যখন আমি সারা দিন কিছু খাইনি আর সুরেশ আমার জন্য খাবার নিয়ে এসেছিল। আমার শুধু এটুকুই মনে ছিল যে ও আমাকে অনেক বুঝিয়েছিল এবং বলেছিল যে আমাকে শক্ত হতে হবে। ও আমাকে এটাও ভরসা দিয়েছিল যে ও ভাইয়াকে বুঝিয়ে আমার পড়াশোনা আবার শুরু করাবে। ওনার কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই আমার হঠাৎ খুব বেশি ক্লান্তি অনুভব হতে শুরু করেছিল। আমার চোখ দুটো ভারী হয়ে এসেছিল এবং আমি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে যখন আমার চোখ খুলল তখন আমার মাথা খুব ভারী ছিল এবং আমার এক অদ্ভুত অস্থিরতা অনুভব হচ্ছিল। কিন্তু সেই সময় আমি এটাকে মানসিক চাপ এবং অনেক দিন ধরে ঠিকমতো না খাওয়ার প্রভাব বলে মনে করে নিয়েছিলাম। সময় কেটে গেল
এবং 1 মাস পর যখন আমি আমার গর্ভাবস্থার কথা জানতে পারলাম তখন আমার পুরো পৃথিবীটা ছিটকে গেল। বিয়ের পর যখন আমি শান্ত পরিবেশে থাকতে লাগলাম তখন আমি বারবার পেছনের স্মৃতিগুলো মনে করতে লাগলাম এবং প্রতিবার আমার মনের সামনে সেই রাতটাই চলে আসত। একদিন আমি আমার পুরনো জিনিসপত্র গোছাচ্ছিলাম, তখনই আমি সেই জামাকাপড়গুলো খুঁজে পেলাম যেগুলো আমি সেই রাতে পরেছিলাম। ওগুলো দেখা মাত্রই আমার মনে এক অদ্ভুত ঘাবড়াহাট হতে লাগল। আমার মনে পড়ল যে সেই রাতে সকালে ঘুম থেকে ওঠার পর আমার ঘরে জলের গ্লাসটা মেঝেতে পড়ে গিয়েছিল এবং আমার ওড়নাটাও বিছানার পাশে পড়েছিল। সেই সময় আমি এই বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দিইনি, কিন্তু এখন প্রতিটি ছোট ছোট বিষয় আমাকে খটকা দিতে লাগল এবং বিরক্ত করতে লাগল। আমি যখন সবকিছু সন্দীপকে জানালাম তখন ও কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ওর মুখে উদ্বেগ পরিষ্কার দেখা যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ও বলল যে হয়তো এবার সময় চলে এসেছে যে ও আমাকে এমন একটা কথা জানাবে যা ও এতদিন ধরে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিল। ওর কথা শুনে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সন্দীপ জানাল যে রাতে সুরেশ আমার জন্য খাবার নিয়ে এসেছিল সেই রাতেই ওকে হঠাৎ বাড়িতে ফিরে আসতে হয়েছিল, কারণ ও নিজের বাইকের চাবি সেখানেই ভুলে ফেলে গিয়েছিল। যখন ও বাড়ি পৌঁছাল তখন ও দেখল যে সুরেশ তাড়াহুড়ো করে আমার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে। ওকে দেখে সুরেশ কিছুটা ঘাবড়ে গেল এবং বলল যে আমি ঘুমিয়ে পড়েছি, তাই ও এখন চলে যাচ্ছে। সেই সময় সন্দীপের ওর কথাটা একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু ও ওনাকে সন্দেহ করতে পারেনি, কারণ ওনাকে বাড়ির সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ বলে মনে করা হতো। পরের দিন যখন সন্দীপ গাড়ি পরিষ্কার করছিল তখন ও পেছনের সিটের নিচে একটা ওষুধের খালি পাতা প্যাকেট খুঁজে পেয়েছিল। ও ভেবেছিল হয়তো এটা কারও ভুলবশত পড়ে গেছে, কিন্তু যখন ও সেটার ওপর লেখা তারিখটা দেখল তখন ওর সেই রাতের কথা মনে পড়ে গেল। ও সেই খালি পাতাটাও যত্ন করে রেখে দিয়েছিল, কারণ ওর মনে একটা অজানা ভয় বাসা বেঁধেছিল। এই সবকিছু শুনে আমার হাত কাঁপতে লাগল। আমি ওর কাছে সেই খালি পাতাটা চাইলাম, আর যেমনই আমি সেটার ওপর লেখা তারিখটা দেখলাম অমনি আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হল, কারণ ওটা ঠিক সেই তারিখটাই ছিল যে রাতে আমার জীবন বদলে গিয়েছিল। পরের দিন আমি আর সন্দীপ চুপচাপ একজন ডাক্তারের সাথে দেখা করলাম এবং ওনাকে সেই ওষুধের খালি পাতাটা দেখালাম। ডাক্তারবাবু ওষুধের নাম দেখে শুধু এটুকুই বললেন যে এই ধরনের ওষুধ খেলে মানুষের স্বাভাবিক ঘুম এসে যেতে পারে এবং বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত তার কিছুই মনে থাকে না। ডাক্তারের কথা শোনা মাত্রই আমার চোখ থেকে জল পড়তে লাগল। এবার আমার মনে আর কোনো প্রশ্ন অবশিষ্ট ছিল না, বরং তিতো সত্যটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছিল। যে মানুষকে আমি আমার শুভাকাঙ্ক্ষী মনে করতাম সেই আমার বিশ্বাসের সবচেয়ে বড় অপরাধী প্রমাণিত হল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না, কিন্তু ঠিক সেই মুহূর্তে সন্দীপ আমার হাতটা শক্ত করে ধরে বলল যে এখন আর ভয় পাওয়ার নয়, বরং সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। পরের দিন সকালে আমি আর সন্দীপ সিদ্ধান্ত নিয়ে নিলাম যে সত্যকে আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। আমার হাত কাঁপছিল আর বুক খুব দ্রুত দুরুদুরু করছিল, কারণ আমার ভয় ছিল যে পাছে ভাইয়া এবারও আমার কথায় বিশ্বাস না করে। কিন্তু সন্দীপ আমার সাহস বাড়িয়ে বলল যে এবার আমাদের কাছে শুধু প্রশ্ন নয়, বরং সত্য পর্যন্ত পৌঁছানোর মতো প্রমাণও আছে। সেই দিন দুপুরেই আমি ভাইয়াকে ফোন করে বাড়িতে ডাকলাম। আমার গলার আওয়াজ শুনে ও ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। ভেতরে ঢোকা মাত্রই ও আমার দিকে তাকাল এবং বলল যে সবকিছু ঠিক আছে তো। আমি ওর চোখে উদ্বেগ দেখতে পেলাম, কিন্তু এবার আমি চুপ করে থাকলাম না। আমি ওকে বসতে বললাম এবং তারপর ধীরে ধীরে সেই রাতের সাথে জড়িত প্রতিটি কথা বলতে শুরু করলাম। আমি ওকে জানালাম যে কিভাবে সেদিন আমি খাবার খাইনি এবং কিভাবে সুরেশ আমার জন্য খাবার নিয়ে এসেছিল। আমি ওকে বললাম যে তারপরে আমার হঠাৎ খুব গভীর ঘুম এসে গিয়েছিল এবং পরের দিন সকালে আমার এক অদ্ভুত অস্থিরতা অনুভব হয়েছিল, কিন্তু আমি সেই বিষয়ে খেয়াল দিইনি, কারণ আমার মনে হয়েছিল এটা মানসিক চাপের কারণে হয়েছে। তারপর আমি সেই ওষুধের খালি পাতাটা দেখালাম যা সন্দীপ গাড়িতে খুঁজে পেয়েছিল এবং ডাক্তারবাবুর কথাটাও জানালাম। ভাইয়া প্রথমে তো কিছুই বুঝতে পারল না। ও বারবার বলতে লাগল যে এটা সত্যি হতে পারে না, কারণ সুরেশ ওর সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিল। তখনই সন্দীপ সাহস করে সেই কথাটা জানাল যা ও এতদিন ধরে নিজের মনে লুকিয়ে রেখেছিল। ও ভাইয়াকে বলল যে ও যখন বাড়ি ফিরেছিল তখন ও সুরেশকে আমার ঘর থেকে বের হতে দেখেছিল এবং ওনার মুখে ঘাবড়াহাট পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা শোনা মাত্রই ভাইয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর চোখ দিয়ে জল পড়তে লাগল। ও বুঝতে পারছিল না যে ও কি বলবে। ও কাঁপানো গলায় আমাকে জিজ্ঞাসা করল যে আমি ওকে এই কথা আগে কেন জানাইনি। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম যে আমি নিজে কিছুই জানতাম না, আর যখন আমি আপনাকে বলেছিলাম যে আমি কোনো ভুল করিনি তখন আপনি আমার একটা কথাও বিশ্বাস করেননি।
আমার কথা শুনে ভাইয়া ভেঙে পড়ল। ও আমার সামনে হাত জোড় করল এবং বলল যে ও নিজের ভয় আর সন্দেহের বশে এসে খুব বড় ভুল করে ফেলেছে। ও বলল যে ওর আমাকে বোঝা উচিত ছিল, আমার কথা শোনা উচিত ছিল, কিন্তু ও অন্য লোকেদের কথায় বিশ্বাস করেছে আর নিজের বোনের পাশে দাঁড়ায়নি। ঠিক সেই মুহূর্তেই ভাইয়া সুরেশকে ফোন করে ডাকল। সুরেশ যখন আমাদের সামনে এলো এবং আমাদের সবাইকে একসাথে বসে থাকতে দেখল, তখন ওর মুখের রং উড়ে গেল। ভাইয়া ওর সামনে ওষুধের খালি পাতাটা রেখে দিল এবং ওর কাছে সত্যিটা জানতে চাইল। প্রথমে তো ও কথা ঘোরানোর চেষ্টা করতে লাগল, কিন্তু যখন সন্দীপ পরিষ্কার ভাষায় বলল যে ও সেই রাতে ওনাকে আমার ঘর থেকে বের হতে দেখেছিল, তখন ও চুপ হয়ে গেল। ওর এই নীরবতাই ছিল ওর বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব। ভাইয়া সেই মুহূর্তেই ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিল এবং ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। সেই দিন প্রথমবার আমার মনে হল যে আমার কণ্ঠস্বর শোনা হয়েছে। ভাইয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগল। ও বলল যে ও যদি আমার ওপর ভরসা করত তবে আমার জীবন এত কঠিন হতো না। আমিও ওকে বললাম যে ভুল শুধু ওর একার ছিল না, বরং সেই মানুষের ছিল যে আমাদের বিশ্বাসের অপব্যবহার করেছে। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। আমি আমার পড়াশোনা আবার শুরু করলাম এবং সন্দীপ প্রতিটি পদক্ষেপে আমার পাশে এসে দাঁড়াল। ও কখনো আমাকে দুর্বল অনুভব করতে দেয়নি। আজ আমি আমার ছেলের সাথে একটা নতুন শুরু করেছি এবং আমি এটা শিখেছি যে সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি হল বিশ্বাস, কারণ যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু সম্পর্ক নয়, বরং অনেক জীবনই ছারখার হয়ে যায়। বন্ধুরা, আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।